ডক্টর ডুম আসছে এবং পুরো মার্ভেল মাল্টিভার্সে একমাত্র ক্যারেক্টার যে এই বিষয়টি জানে সে হলো লোকি। হি হু রিমেন্সের মতো লোকিও জানে ডক্টর ডুম তার কাছে পৌঁছাবে এবং সম্ভবত সে তাকে হারাতেও পারে। আর তা জেনে লোকি তো বসে থাকবে না, সে অবশ্যই একটি কাউন্টার প্ল্যান তৈরি করেছে ডক্টর ডুমকে আটকানোর জন্য। সে মাল্টিভার্সে কিছু স্পেসিফিক চেঞ্জেস এনেছে যার কারণে ফিউচারে ডক্টর ডুমকে আটকানো সম্ভব এবং মাল্টিভার্সকেও বাঁচানো সম্ভব। লোকি সিজন 2 এর এন্ডে যখন লোকি টাইম স্লিপ করে হি হু রিমেন্সের সাথে কথা বলতে যায়, সেখানে হি হু রিমেন্স কিন্তু শক হয়নি, বরং মনে হয় যেন সে এটিই এক্সপেক্ট করছিল, কারণ এইটাই তার গ্র্যান্ড প্ল্যানের অংশ ছিল। এখন সেই প্ল্যান কোথায় আনফোল্ড হতে পারে সেই সম্পর্কে আমি আগেও কিছু থিওরি শেয়ার করেছিলাম, তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর ডুমকে আটকানোর জন্য লোকির মাল্টিভার্সাল প্ল্যান নিয়ে। যদি তুমি লোকি ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্ট করো গড লোকি, আর যদি ডক্টর ডুমের ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্ট করো আর ডিজে ডুম। কমেন্ট করা জরুরি, কারণ এতে চ্যানেল উপকৃত হয় এবং আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পায়। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে দাও। তো আর দেরি না করে চলো শুরু করি মূল ভিডিওটি। শুরু করি ডেডপুল এবং উলভারিন মুভি থেকে, কারণ সেই মুভিতে যে ক্যাসান্ড্রা আমরা দেখেছিলাম তার প্ল্যান ডক্টর ডুমের মতোই ছিল। ক্যাসান্ড্রা একে একে সব ইউনিভার্স টাইম ড্রিপার মেশিনের সাহায্যে ডিস্ট্রয় করতে চেয়েছিল, যার পর শুধুমাত্র ভয়েড থাকতো যেটিকে সে রুল করত, কিন্তু সে এতে সাকসেসফুল হতে পারে না কারণ উলভারিন এবং ডেডপুল মিলে তাকে আটকায়। আচ্ছা, তোমাদের মনে আছে কি প্যারাডক্স ডেডপুলকে কি বলেছিল? সে বলে অ্যাঙ্কর বিং এর মৃত্যুর কারণে তার ইউনিভার্স ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাইম্যাক্সের পরে হান্টার বি-15 বলে যে তোমরা তোমাদের ইউনিভার্সকে এক্সটিংশন থেকে বাঁচিয়েছো, তোমরা আরাম করো কারণ তোমাদের প্রয়োজন হতে পারে। এবং এইখানেই বন্ধুরা আমাদের লোকির প্ল্যানের প্রথম হিন্ট পাওয়া যায়। এখন মাল্টিভার্স অফ ম্যাডনেসের রিড রিচার্ডস বলেছে যে ইনকারশনস তখন ঘটে যখন একজন ব্যক্তি তার ইউনিভার্স ছেড়ে অন্য ইউনিভার্সে যায়, কিন্তু এখানে প্রথমবার ঘটে যে যখন একজন উলভারিন তার ইউনিভার্স ছেড়ে অন্য ইউনিভার্সে যায় তখন সে সেই ইউনিভার্সকে নতুন জীবন দেয়, যেটি টাইম ভ্যারিয়েন্স অথরিটির জন্য খুবই শকিং ছিল। সাথে বি-15 এর এটি বলা যে আমাদের পরবর্তীতে তোমাদের প্রয়োজন হতে পারে। এটি একটি ক্লিয়ার হিন্ট যে টিভিএ অর্থাৎ টাইম ভ্যারিয়েন্স অথরিটির দিক থেকে যেই টিম ফরমেশন হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের জন্য, তাতে ডেডপুল এবং উলভারিন অবশ্যই থাকবে। এখন এই বিষয় তো কথা হলোই যে কিভাবে অন্য ইউনিভার্স থেকে আসা একটি চরিত্র আরেকটি ইউনিভার্সকে জীবন দেয়, কিন্তু এখন আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার জন্য আমাদের প্রিয় স্পাইডারম্যান এত বড় ধাক্কা পায়। আন্ট মেয়ের মৃত্যু সম্ভবত একটি ক্যানন ইভেন্ট হতে পারে, কিন্তু অন্য ইউনিভার্সের গ্রিন গবলিনের হাতে মারা যাওয়া একটু অড মনে হয়। যদি তোমরা এটিকে একটি বড় প্ল্যানের অংশ হিসেবে দেখো তবে এর সেন্স বোঝা যায়। ডক্টর ডুমের সাথে মোকাবেলা করার জন্য পিটারকে একটি ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের থেকে বেড়ে এক সিম্বল অফ রেসপন্সিবিলিটি হতে হবে, যে আগে নিজেকে নয় অন্যদের সুখ এবং নিরাপত্তা বিবেচনা করবে। যখন গ্রিন গবলিন আন্ট মেয়েকে মারে তখন পিটার বুঝতে পারে যে সবাইকে বাঁচানোর জিদ কখনো কখনো সবকিছু ধ্বংস করতে পারে। এছাড়াও স্পাইডারম্যান ডক্টর ডুমের মিরর ইমেজ হতে পারে, যে সবকিছু হারানোর পরও সঠিক পথে আছে। যেখানে ডক্টর ডুম সবকিছু হারানোর পর ভুল পথে চলে যায়, তাহলে ডক্টর ডুম ফুল নিউ ওয়ার্ল্ডে সবকিছু পিটারের কাছে অফার করতে পারে, যেমনটা ওয়ান্ডা সব সুপার হিরোকে দিয়েছিল হাউস অফ এম স্টোরি লাইনে। কিন্তু যদি পিটার তা প্রত্যাখ্যান করে, কারণ সে নিজের ইচ্ছার আগে অন্যদের অর্থাৎ মাল্টিভার্সকে সে বাঁচাতে চায়, যা সে নো ওয়ে হোমের শেষের অংশে শিখেছিল। লোকি এই ট্রান্সফরমেশনটি অযথাই সেট করেনি, এর এক পারপাস আছে যা সামনে গিয়ে ফুলফিল হবে। এখন এটি হলো ইমোশনাল পয়েন্ট অফ ভিউ, যেখানে ডুমের হিউম্যানিটিকে চ্যালেঞ্জ করার জন্য স্পাইডারম্যানকে প্রিপেয়ার করা হয়েছে। এখন আমরা কথা বলবো কসমিক পাওয়ার হাউসেস নিয়ে, যা ডক্টর ডুমকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করবে, যেমন 10 রিংস। আমাদের আগে এটা জানা ছিল না, কিন্তু যখন আমরা হোয়াট ইফে দেখেছি 10 রিংস এতটাই পাওয়ারফুল যে তা ওডিনকেও হারাতে পারে, তখন নোটিস করলে বুঝবে যে 10 রিংস তখনও তার ফুল পোটেনশিয়ালে ছিল না। যখন 10 রিংস শ্যাংচির বাবা ওয়েনভো ইউজ করছিল তখন সেই 10 রিংসে একটি ব্লু ওয়েভ গ্লো করছিল, কিন্তু শ্যাংচি মুভিতে আমরা দেখেছি 10 রিংস যখন ফুল পোটেনশিয়ালে থাকে তখন অরেঞ্জ ওয়েভ গ্লো করে। তাই শ্যাংচি তার বাবা ওয়েনভোকে হারাতে সক্ষম হয়, এবং যখন সে তার ট্রু পোটেনশিয়াল জানতে পারে তখন তার জন্য ডুয়েলার ইন ডার্কনেসের মতো একটি বিংকেও পরাজিত করা কোনো বড় ব্যাপার নয়। এখন শ্যাংচি এন্ড দ্য লেজেন্ডস অফ 10 রিংস মুভিতে দেখানো হয়েছে যে ওয়েনভোকে ডুয়েলার ইন ডার্কনেস ম্যানিপুলেট করেছিল যাতে সে মুক্ত হতে পারে, কিন্তু সে কোথায় মুক্ত হতে পারে? একটি পকেট ডাইমেনশনেই?
এখন এক মুহূর্তের জন্য ধরে এইসব প্ল্যান হলো লোকির, কারণ মুভির এন্ডে আমরা দেখি যে শ্যাংচি যখন তার 10 রিংসকে ফুল পটেনশিয়ালি ইউজ করে তখন কামার-তাজের সর্সারাসদেরও তা অনুভব হয়। এছাড়াও তার রিংস এমন এক জায়গায় সিগন্যালস পাঠাচ্ছিল যার সম্পর্কে কারো কোনো আইডিয়া ছিল না। এখন যেহেতু সিগন্যালস যাচ্ছে তাহলে সিগন্যাল আসতেও পারে, যার মাধ্যমে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সম্ভবত লোকির কারণে শ্যাংচি মুভির ইভেন্টস ঘটেছে। কারণ রিংসের মধ্যে যে সিগন্যাল যাচ্ছে তা যদি খেয়াল করে দেখো তবে এটি ইয়াগদ্রাসিলের মতো মনে হবে, সেই ট্রি যেখানে লোকি বসে আছে। তো লোকি যে বর্তমানে কাস্টোডিয়ান অফ দ্য মাল্টিভার্স, তার জন্য এমন একটি পাওয়ারফুল আর্টিফ্যাক্ট তৈরি করে পৃথিবীতে পাঠানো কোনো বড় ব্যাপার নয়। এখন যদি এটাও কম মনে হয়, মনে করো কামালার ব্যাঙ্গলস কোথায় পাওয়া গিয়েছিল? সেগুলি ছিল 10 রিংসের টেম্পলে, তাও কোনো এক ব্লু কালারের বিং এর হাতে, যার সম্পর্কে আমরা দ্য মার্ভেলস মুভিতে জানতে পারি যে সে একটি ক্রি ছিল। তার বাইরেও এখানে 10 রিংসের চিহ্ন ছিল, মানে এটি হয়তো ওয়েনভোয়ের জায়গা। কিন্তু ওয়েনভোয়ের জায়গায় কামালার ব্যাঙ্গলস ছিল, কিন্তু ওয়েনভো এই বিষয়ে কখনো জানতো না। তো এতে বোঝা যায় যে বিহাইন্ড দ্য সিন কেউ তো এর জন্য দায়ী, যেন এইসব ম্যাজিক্যাল আপগ্রেডস সেই হাসিল করতে পারে যার জন্য তা তৈরি হয়েছিল। কারণ যদি ওয়েনভো 10 রিংসের মতো পাওয়ারফুল আইটেম খুঁজে তাতে মাস্টার হতে পারে, তাহলে কামালার ব্যাঙ্গলস কেন নয়? এখন আমরা যেহেতু কামালার ব্যাঙ্গলসের কথা বলছি, তাই এটি ভুলে যাবা না যে কামালা তার ব্যাঙ্গলের সাহায্যে টাইম ট্রাভেল করে তার নানির সাহায্য করেছিল, যে পরবর্তীতে কামালাকে ব্যাঙ্গলস দিয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্মার্ট হাল্কের টাইম ট্রাভেল রুলস অনুযায়ী কামালার টাইম ট্রাভেল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের টাইম ট্রাভেল রুলস ব্রেক করেছে, কিন্তু তার কোনো ইম্প্যাক্ট আমরা এমসিইউতে দেখিনি। কারণ কেউ আছে যে এইসব বিষয়ের খেয়াল রাখছে, অর্থাৎ আমাদের লোকি। এছাড়াও এই ব্যাঙ্গলস শুধু অন্য ডাইমেনশনে নয়, বরং অন্য ইউনিভার্সে যাওয়ার চাবিকাঠি, কারণ এটি সেই ব্যারিয়ারকে ধ্বংস করতে পারে যা দুই ইউনিভার্সকে আলাদা করেছে। তো যদি লোকি সেক্রেট টাইমলাইন্সের ব্রাঞ্চেস আনলক করে, তবে ব্যাঙ্গলসের মনিকা র্যাম্বোকে একটি ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে পাঠানো লোকির গ্র্যান্ড স্কিমের পার্ট। এখন যা কামালার ব্যাঙ্গল করতে পারে, সে একই কাজ আমেরিকা শ্যাভেজও করতে পারে, যেখানে সে ইউনিভার্সের মাঝে পোর্টালস খুলতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকা যতগুলো পোর্টাল খোলে হোক সেটা অজান্তে, তবুও তা সেই সঠিক জায়গায় নিয়ে যায় যেখানে তাকে যেতে হবে। যেমন একটি ইউনিভার্সে যাওয়া যেখানে খাবার ফ্রি, অথবা এমন একটি ইউনিভার্সে যেখানে কেউ তার সাহায্য করবে। উদাহরণস্বরূপ ডক্টর স্ট্রেঞ্জকে নিতে পারো, যে বিলং করতো 616 ইউনিভার্সকে, এবং অপরদিকে আর্থ 838 এর ক্রিস্টিন পালমারকে, যার কাছে বুক অফ বিশান্তি পাওয়ার চাবি ছিল। আমেরিকা শ্যাভেজ সবসময় এমন জায়গায় ল্যান্ড করে যেখানে তার পাওয়ার্স অর প্রেজেন্স ফেটকে চেঞ্জ করতে পারে, যা ডক্টর ডুমের এগেনস্টে কাজে লাগতে পারে। এখন কথা বলি ওয়ান্ডাকে নিয়ে। যদিও সে আর্থ 616-এ মারা গিয়েছে, কিন্তু তার ফিরে আসার চান্সেস অনেক বেশি। পূর্বে আমি তোমাদের বলেছিলাম ওয়ান্ডা ডুমের পক্ষেই কাজ করবে, তবে যদি মার্ভেল এই প্ল্যানের সাথে না আগায় তাহলে সে হিরোদের সাইডই বেছে নিবে। লজিক হলো সে মাল্টিভার্সকে বাঁচাবে এই জন্য, কারণ মাল্টিভার্সের প্রতিটি ইউনিভার্সে এক্সিস্ট করা বিলি ও টমিকে সে বাঁচাতে চাইবে। ওয়ান্ডা ভিশনের এন্ডে ওয়ান্ডা অল্টারনেট ইউনিভার্সে তার বাচ্চাদের আওয়াজ শুনেছিল এবং এই চক্রে সে ডার্ক হোল্ড ইউজ করে। এটি লোকির গ্র্যান্ড প্ল্যানের অংশ ছিল, যেখানে একটি তীর দিয়ে 2 লক্ষ্যই প্রাপ্ত হয়। প্রথমত সেই ইউনিভার্সের সবচেয়ে পারফেক্ট ম্যাজিক ইউজারকে একটি ইমোশনাল জার্নিতে পাঠায় এবং ভিলেন আর্ক দেয়, এবং তারপর ডক্টর স্ট্রেঞ্জকে বাধ্য করে রুলস ভাঙতে। লোকি সিক্রেট টাইমলাইনের ওয়ান্ডার মতো নেক্সাস বিংকে গ্রিফ লুপে রেখে দেখেছে যে গল্পের আউটকাম কি হবে। যদি ওয়ান্ডা আনকম্প্রোমাইজ থাকে তবে ডুমের সঙ্গে ব্যাটেলে সে লোকির সাইড হয়ে যেত, কিন্তু ওয়ান্ডা খুবই আনপ্রেডিক্টেবল। সে তার উদ্দেশ্য হাসিলের জন্য মুহূর্তেই যে কোনো পক্ষ বেছে নেয়, আর আমরা ভালো করেই জানি ডুম কাউকে ম্যানিপুলেট করে নিজের সাইডে নিতে কতটা এক্সপার্ট। তাই যখন ওয়ান্ডা গ্রাউন্ড লেভেলে ব্যর্থ হয়, তখন লোকি ডক্টর স্ট্রেঞ্জকে পুশ করে ডার্ক হোল্ড পড়ার জন্য, যার ফলে না শুধু তার সাইড এফেক্ট আমাদের থার্ড আই হিসেবে দেখায়, বরং সে ইনকারশনস ট্রিগার করে, যার কারণে ডক্টর স্ট্রেঞ্জ এমসিইউ এর প্রথম ক্যারেক্টার হয়ে ওঠে যে না শুধু ইনকারশনস সম্পর্কে জানতে পারে, বরং এটিকে আটকানোর জন্য ক্লিয়ার সাথে একটি অ্যাডভেঞ্চারাস জার্নিতে যায়। আমি জানি এখন অনেকের মনে হতে পারে, ভাই লোকি তো মাত্রই কাস্টোডিয়ান অফ দ্য ইউনিভার্স হয়েছে, তাহলে এই গ্র্যান্ড প্ল্যান কখন তৈরি করেছিল? তাহলে ভাই এটা ভুলে যেও না যে লোকি
লোকি এখন এন্ড অফ টাইমে এক্সিস্ট করে, অর্থাৎ সে কোনো ইভেন্টের পরে সেখানে পৌঁছায়নি, বরং মাল্টিভার্সের শুরু থেকে শেষ সমস্ত টাইমলাইন্সের বাহিরে সে বসেছে, যার ফলে তার জন্য সহজ হবে বিষয়গুলো হালকা টুইক করে ফিউচারে সে সকল থ্রেটস মোকাবেলা করা যা মাল্টিভার্সকে বিপদের মুখে ফেলেছে। এখন অবশ্যই প্রয়োজন নেই যে আমি যাদের নাম নিয়েছি তারা সবাই একসাথে ডুমের বিরুদ্ধে যাবে। হতে পারে তারা সব আলাদা আলাদা দলের অংশ এবং তাদের অ্যাকশনগুলো মিলিত হয়ে এমন রেজাল্ট দেয় যাতে ডক্টর ডুমকে আটকানো সম্ভব হয়। এখন তোমাদের কি মতামত এই থিওরি সম্পর্কে? লোকি কি সত্যি জিনিসগুলো এমনভাবে সেট করছে যাতে মাল্টিভার্স বাঁচানো যায়? ডুম কি লোকির প্ল্যান সেন্স করতে পারে? এবং এই পুরো গ্র্যান্ড প্ল্যানে ক্যাং কোথায় ফিট হয়? চলো এসব বিষয়ে কমেন্টে বিস্তারিত কথা বলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর যদি তোমাদের কাছে আরো বেটার কোনো থিওরি থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাও। বেস্ট থিওরি তোমাদের নামে ক্রেডিট সহ নেক্সট ভিডিওতে উপস্থাপন করা হবে। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।